নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় আমার গতকালের অর্থাৎ বৃহস্পতিবারের একটা ভিডিও, যে ভিডিও আমি করেছি তারই বলা চলে একটা ফলো আপ ভিডিও। এবং ফলো আপ ভিডিওটা আমার গতকালের ভিডিওটাকেও সম্ভবত আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুললো। সেটা হচ্ছে, আমি গতকাল ভিডিও করেছি যে আওয়ামী লীগকে ভাঙার জন্যেই শেখ হাসিনাকে খুব দ্রুত সাজা দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের অভ্যন্তরে কিছু মির্জাপর, কিছু বিভীষণ তারা গজিয়েছে, তারা মাথা তুলেছে, ফনা তুলছে যে শেখ হাসিনাকে সভাপতির পদ থেকে সরে যেতে হবে এবং আওয়ামী লীগে শেখ পরিবারের কেউ কোনো পদে থাকবে না, এরকম একটা কন্ডিশন তারা আস্তে আস্তে দলের মধ্যে তৈরি করার চেষ্টা করছে, মতবাদ তৈরি করছে। এবং এর পেছনে আছে মোহাম্মদ ইউনূস সরকারের একটা ইন্ধন আছে, বিএনপি জামাতেরও ইন্ধন আছে। সেটা হচ্ছে যে তারা চাইছে যে একটা পিউরিফাইড আওয়ামী লীগ, অর্থাৎ তাদের কথায় বিশুদ্ধ আওয়ামী লীগ বা পরিশ্রুত আওয়ামী লীগ। মানে বলতে চাইছে যে যে নেতাদের ভাবমূর্তি খুব ভালো তাদেরকে দিয়ে একটা আওয়ামী লীগ তৈরি করা এবং সেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। তার ফলে নির্বাচনটাকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক দেখানো যাবে। এটাই হচ্ছে ইউনূস সরকার এবং তার সঙ্গে বিএনপি জামাতের পরিকল্পনা। এখন এই পরিকল্পনার সুযোগ নেওয়ার জন্য আওয়ামী লীগে কিছু লোকজন সক্রিয় আছেন, তাদের একাংশ ভারতে আছেন, তবে অধিকাংশরাই ভারতের বাইরে অন্যান্য দেশ থেকে অপারেট করছেন। আবার এটাও ঠিক যে বাংলাদেশের অভ্যন্তরেও কিছু নেতা আছেন যারা এটা চাইছেন, কয়েকজন এমনও আছেন যারা জেলখানাতে আছেন। এটা আমি গতকালের ভিডিওতে যা বলেছিলাম তার একটা সংক্ষিপ্ত বিবরণী আপনাদের কাছে পেশ করলাম আজকের ভিডিওটির সুবিধার্থে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে যে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, তিনি একটা বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের জন্য বিদেশ থেকে, বিদেশে বসে নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, চেষ্টা হচ্ছে। এইটা হচ্ছে তার দীর্ঘ সাক্ষাৎকারের মূল বিষয়, কিন্তু এইটা যে আওয়ামী লীগের কে নেতৃত্ব, এখন এই নেতৃত্ব মানে এটা বলাই বাহুল্য যে এই নেতৃত্ব মানে হচ্ছে যে সভাপতির পদ থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। এটাই মূলত নেতৃত্ব বদলের বিষয় বলে ধরেই নেওয়া যায়। তার কারণ ওবায়দুল কাদের এই ডিসেম্বরে যদি আওয়ামী লীগের কাউন্সিল হবে কিনা আমি জানি না, হওয়া একটু কঠিন। তো যদি কাউন্সিল হয় তাহলে ওবায়দুল কাদের সরেই যাবেন মনে হয়, তার কারণ তিনি তার শারীরিক অবস্থাও সেই রকম নয়, সুস্থ নয়। নতুন কোনো নেতৃত্ব আসতেই পারতেন হয়তো, কিন্তু সেগুলো কিন্তু খুব আসল বিষয় নয়। আসল বিষয় কিন্তু হচ্ছে যে সভাপতি পদ থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। এইটা আওয়ামী লীগের মধ্যে কিছু মানুষ এই আওয়াজটা তোলার চেষ্টা করছেন। আমি একটু আগে আপনাদের বললাম যে এর পেছনে ইউনূস সরকারের ইন্ধন আছে এবং কেন তারা ইন্ধন দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে বললাম। আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে যে এই যে প্রচেষ্টা, অর্থাৎ আওয়ামী লীগকে একটা মানে নতুন করে ভাঙার যে চেষ্টা, এটা গত বছর 5 আগস্টের পর থেকেই কিন্তু শুরু হয়েছিল। এমন নয় যে এই প্রচেষ্টাটা মানে সদ্য শুরু হয়েছে, কিন্তু এই প্রচেষ্টাটা নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে শেখ হাসিনার এই যে সাজা ঘোষণা। অর্থাৎ যখন তার সাজা ঘোষণা হলো যে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঢাকার একটি আদালত তো তাকে 21 বছরের 21 বছরের সাজা দিয়েছে প্লট কেলেঙ্কারির অভিযোগে। আবার মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলি সাজানো হয়েছে তার মধ্যে একটি অপরাধের জন্য কিন্তু ট্রাইব্যুনালও শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে। আওয়ামী লীগের একাংশ তারা এখন বলতে চাইছে যে এই রকম সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কি করে আওয়ামী লীগের শীর্ষ পদে থাকেন, সভাপতি পদে থাকেন। ফলে তাকে সরিয়ে দিয়ে একটা নতুন আওয়ামী লীগ তৈরি করা এবং মানে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে শেখ হাসিনাই হচ্ছেন দলের, এখন হচ্ছেন বোঝা। ফলে তাকে যদি সরানো যায় এবং শেখ পরিবারের কবল থেকে যদি আওয়ামী লীগকে মুক্ত করা যায় তাহলে আওয়ামী লীগ বেঁচে যাবে। এই ধারণাটাকে এখন জনপ্রিয়তা দেওয়ার চেষ্টা হচ্ছে।
সজীব ওয়াজেদ জয় খুব স্পষ্ট করে বলেননি যে কারা এই নেতৃত্ব বদলের চেষ্টা করছেন, এবং বিদেশ থেকে বলতে ঠিক কোন দেশ সেটাও তিনি বলেননি। অনেকে ধরে নিচ্ছেন যে উনি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন ডিপ স্টেটের কথা বলতে চেয়েছেন, বা ব্রিটেনের কথা বলতে চেয়েছেন, বা ইউরোপের কথা বলতে চেয়েছেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে উনি এই জায়গাটাকে অস্পষ্ট রেখেছেন খুব সচেতন ভাবেই, অর্থাৎ উনি নিজে মুখে কোনো দেশের কথা বলছেন না, বিদেশ থেকে চেষ্টা হচ্ছে এই কথাটা বলেছেন। আমার মনে হয় যে এটার মধ্যে এই বিদেশ বলতে উনি ভারতকেও ইঙ্গিত করেছেন, অর্থাৎ ভারতে যে আওয়ামী লীগের নেতারা আছে, যেটা আমার কাছে খবর, এটা সজীব ওয়াজেদ জয় সত্যি ভারতকে ইঙ্গিত করছেন কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে হয়তো তিনি ভারতকেও ইঙ্গিত করছেন, কারণ আওয়ামী লীগের যে নেতারা ভারতে আছেন বা ভারতে এসে অন্যান্য দেশে চলে গিয়েছেন, এই নেতাদের একাংশও কিন্তু এই শেখ হাসিনাকে সরানো, সভাপতি পদ থেকে সরানোর দাবি তারা তুলছেন, বিভিন্ন ফোরামে আলোচনা করছেন, দল ভারী করার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলে পরে রাজনীতিতে তাদের কোনো অসুবিধা হবে না, তার কারণ তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং বিএনপি, জামাত, ইউনূসের মধ্যস্থতায় এই দলগুলোর সঙ্গে একটা বোঝাপড়াও হবে যে অন্তত 10-12টা 15টা সিট তারা পাবে, এবং তারা মন্ত্রিসভাতেও জায়গা পাবে। এই ধরনের কতগুলি কথাবার্তা প্রচার করে এই সাবেক সাংসদ, সাবেক মন্ত্রীদের একটা জোট তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং তারা মনে করছে যে এখনই তাদের সঙ্গে প্রায় 40 আছে, এই সংখ্যা হয়তো আগামী দিনে বেড়েও যাবে। এখন এটা কতদূর এই পরিকল্পনা কতদূর এগোবে আমি জানি না, কিন্তু সজীব ওয়াজেদ জয় যখন এইটা নিয়ে মুখ খুলেছেন তখন এটা বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের অভ্যন্তরে এটা নিয়ে অনেক রকম টালমাটাল চলছে, অনেক রকম মানে উথাল পাথাল চলছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই না। কারণ সজীব ওয়াজেদ জয় গত বছর 5 আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে পরে তিনি বেশ কিছুদিন সংবাদ মাধ্যমে সক্রিয় ছিলেন, তারপরে তিনি কিন্তু নীরব হয়ে যান, এবং আমি আওয়ামী লীগ থেকে জানতে পারছিলাম যে শেখ হাসিনাই তাকে বলেছিলেন যে এখন মুখ না খুলতে। কিন্তু দেখা গেল যে তার মায়ের যখন সাজা ঘোষণার দিন বিষয়টি জানা গেল যে 17ই নভেম্বর সাজা ঘোষণা হবে, তার ঠিক আগে থেকে প্রথমে সজীব ওয়াজেদ জয়, তারপরে শেখ হাসিনা ইন্টারভিউ দিতে শুরু করেছেন। এবং সজীব ওয়াজেদ জয়ের এই যে আজকের যে সাক্ষাৎকারটির কথা আমি বলছি, সেখানে কিন্তু তিনি অনেক কিছু স্পষ্ট করেছেন। প্রথমত, একটা আওয়ামী লীগে আলোচনা আছে যে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এদেরকে সক্রিয় করছেন, এবং তিনি যদি দলের পদ থেকে সরে যান তাহলে এদের মধ্যে কেউ একজন সভাপতি হবেন, এরকম একটা প্রচারও কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরে খুব জোরালো ভাবে আছে। জয় আজকে সাক্ষাৎকারে যে বিষয়টি বলেছেন যে তার নিজের কোনো ব্যক্তিগত বাসনা নেই আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার, এবং তিনি স্পষ্ট করেই বলেছেন যে আমার সেই কোনোদিনে আমি এইভাবে নিজেকে নিয়ে এইভাবে ভাবিনি, বরং আমি এই মুহূর্তে চাইছি যে দলের জন্য যতটা কাজ করা যায়, নেতৃত্ব নয়, আমি দলের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। আমি এবং আমার বোন দুজনেই সেই ভূমিকা আমরা পালন করার চেষ্টা করছি। তিনি সাইমা ওয়াজেদ পুতুল সম্পর্কেও বলেছেন যে আমার বোন রাজনীতিতে ততটা আগ্রহী নন, তবে হ্যাঁ ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনার জায়গাতে শেখ পরিবারের কেউ এসে বসবেন, শেখ হাসিনার সভাপতির পদ থেকে সরে যাবেন, এই রকমটি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা জয় নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা যে সভাপতি আছেন এটা অত্যন্ত সর্বসম্মত একটা সিদ্ধান্ত, তার কারণ দলে নিয়মিত প্রত্যেক মানে নিয়মিত ব্যবধানে দলে সভাপতি নির্বাচন হয়, এবং সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে কেউই কোনোদিন প্রার্থী হননি, ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দলীয় সভাপতি। তার নির্বাচনের ব্যাপারে কখনো মানে তিনি অন্যথা করেননি, নিয়মিত নির্বাচন করেন, কমিটি গঠিত হয়, এবং সব রকম লোকেরা আওয়ামী লীগের মধ্যে যত শাখা প্রশাখা উপশাখা যা যা আছে সকলেই শেখ হাসিনার নেতৃত্বের ব্যাপারে একজোট। এখন তাহলে জয় কথাটা কেন বললেন, হঠাৎ করে কেন বললেন, আমি সেটাই ব্যাখ্যা করতে চাই, এবং উনি কাদের উদ্দেশ্যে বললেন এটাও আমি ব্যাখ্যা করতে চাই। তার আগে আমি একটুখানি ছোট্ট করে ইতিহাস বলি। অনেকে জানেন যারা একটু বয়স্ক মানুষ, কিন্তু এই প্রজন্মের লোকেরা জানেন না যে আওয়ামী লীগে এই ধরনের সংকট কিন্তু নতুন নয়। যদিও আমি এর আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি যে এই সংকটটা অতীতের সংকটগুলোর থেকে ভিন্নতর, কারণ শেখ হাসিনা
এখন বিদেশে আছেন, অনেক নেতা পালিয়েও বিদেশে আছেন, দেশেও অনেক নেতা প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন না, আত্মগোপনে আছেন, এবং দলের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে নানান ধরনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, যেগুলো কিন্তু অতীতের ক্রাইসিসের মধ্যে ছিল না। সবচেয়ে বড় যে ক্রাইসিসটা হয়েছিল সেটা অবশ্যই 1975-এর 15ই আগস্টের পর আচমকা ওই রকম ভাবে সেনাদের হাতে বঙ্গবন্ধু নিহত হওয়া, এবং তারপরে 3 নভেম্বর জাতীয় 4 নেতা তাজউদ্দিন সহ জাতীয় 4 নেতাকে জেলের মধ্যে হত্যা করা, সেনাবাহিনী হত্যা করেছিল যখন তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোস্তাকের নির্দেশে। তার কারণ মোস্তাক মনে করছিলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করলে নিহত করা হয়েছে ঠিক কথা, কিন্তু তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী এরা একত্রিত হয়ে এই হত্যাকাণ্ডের বদলা নিতে পারেন এবং খন্দকার মোস্তাককে সরিয়ে তারা ক্ষমতা দখল করতে পারেন। এবং এটা তো ঘটনা যে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন, ফলে তারা আবার টেক ওভার করতে পারেন। এই ভয়ে খন্দকার মোস্তাক সেনাবাহিনী পাঠিয়ে রাত 1:30-2টোর সময় সেনাবাহিনী পাঠিয়ে ঢাকা কারাগারে এই 4 নেতাকে হত্যা করেছিলেন। তারপরে কিন্তু আওয়ামী লীগ সত্যি সত্যি একটা অস্তিত্বহীন পার্টিতে পরিণত হয়েছিল। তার কারণ আলোচনায় সবসময় তাহেরউদ্দিন ঠাকুরের কথা আসে বটে, কিন্তু আরো অনেকেই আওয়ামী লীগের যারা সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খন্দকার মোস্তাকের সঙ্গে একটা ব্যবস্থাপনা করে নিয়েছিলেন, কিছু লোক নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। আবার আস্তে 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 আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়, এবং তখন শেখ হাসিনা, শেখ রেহানা দেশে ছিলেন না, তারা ভারতে ছিলেন। ইন্দিরা গান্ধী তাদেরকে খুব সুরক্ষিত ভাবে তাদেরকে এখানে রেখেছেন। এবং 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফিরে যান, এবং তার আগেই ঢাকায় একটা সম্মেলনে শেখ হাসিনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। ফলে সেই থেকে তিনি কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্ট পদে আছেন। এই যে সংকটগুলি, এই সংকটগুলির মধ্যে খুব আলোচিত সংকট আপনারা জানেন যে মিজানুর রহমান চৌধুরী এবং আব্দুল মালেক, এই যে এই দুজন নেতার মধ্যে যে বিরোধ, এবং সেই বিরোধকে কেন্দ্র করে 79-র যে নির্বাচন, সেই নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা হয়, সেখানে কিন্তু আওয়ামী লীগেরই 2টি শিবির আলাদা আলাদা নির্বাচনে লড়েছিল। এবং সেই নির্বাচনে যেটা হয় যে মিজানুর রহমান চৌধুরী তিনি খুব একটা দাগ কাটতে পারেননি, মাত্র 3টি আসন তার গোষ্ঠী পেয়েছিল। এবং যদিও পরবর্তীকালে হুসেইন মোহাম্মদ এরশাদের জমানায় তিনি প্রধানমন্ত্রী হন, আবার একটা সময় খুব নীরবে তিনি প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে সরেও যান, অনেকদিন নিষ্ক্রিয় ছিলেন, আবার শেষ জীবনে তিনি আওয়ামী লীগে ফিরেছেন। তো এই যে পর্বগুলি, এই পর্বগুলিতে দেখা গিয়েছিল যে বিশেষ করে আব্দুল মালেক তার নেতৃত্বে যে আওয়ামী লীগ, তারা প্রায় 40% কিন্তু ভোট পেয়েছিল, সিট পেয়েছিল 39টি, কিন্তু 40% ভোট পেয়েছিল। এটা দেখবার মতো যে এরকম একটা সংকটে যখন একটা দলকে নেতৃত্ব দেওয়ার কেউই নেই, এমনকি শেখ পরিবারের ছায়ার মধ্যেও দলটা নেই, তখনও কিন্তু বাংলাদেশের মানুষ এই দলকে প্রায় 40-42% ভোট দিয়েছে। অর্থাৎ চালচুলোহীন, অস্তিত্বহীন, মাঠে ময়দানে যাদের দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল। এটা প্রমাণিত যে 4 বছরের মাথায় যে নির্বাচন হলো, সেই নির্বাচনে তারা এই পরিমাণ ভোট পেল। এখন এই যে ঘটনা, এই রকম ঘটনা পরবর্তীকালেও যে হয়নি তা নয়। আমরা সেনাবাহিনীতে এক ধরনের বিদ্রোহ হলে আমরা বলি অভ্যুত্থান বা কু, রাজনৈতিক দলেও কিন্তু এইগুলো হয়, কিন্তু সবগুলো সাকসেসফুল হয় না। পরবর্তীকালেও আওয়ামী লীগের বহু নেতা বেরিয়ে গিয়েছেন, বিএনপি থেকে বহু নেতা বেরিয়ে আওয়ামী লীগে এসছেন, আওয়ামী লীগ থেকে বহু নেতা বেরিয়ে গিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এগুলো তো চলতেই থাকে রাজনৈতিক দলে, এগুলো কোনো বিষয় না। আর কোনো মানুষই কোনো দলের প্রতি দাসখত দেননি যে এই দলেই আমি রাজনীতি শুরু করেছি এবং এই দল থেকেই বিদায় নেব রাজনীতি করে, এরকমটাও ভাবা সম্ভব না। ফলে দল বদল ব্যাপারটা থাকেই। কিন্তু আজকে যে বিষয়টা হচ্ছে, যেটা জয় যেটা বলেছেন, এবং আমার ধারণা যে আসলে এটা জয় নয়, এটা শেখ হাসিনাই বলছেন। তার কারণ
জয় তার মায়ের পরামর্শ না থাকলে, মায়ের নির্দেশ না থাকলে তিনি কখনোই এই বিষয়ে মুখ খুলতেন না, কারণ বিষয়টা খুব গুরুতর। তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার মানে শেখ হাসিনাকে সরানোর একটা পরিকল্পনা চলছে বিদেশ থেকে, এইটা তিনি বলেছেন। ফলে শেখ হাসিনাকে না জানিয়ে তিনি আলটপকে এরকম একটা মন্তব্য করেছেন, এটা ভাবার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই জিনিসটা হতে পারছে। সেখানে তো আমি আপনাদের খানিকটা গোড়াতে বললামই যে একটা সংকটময় মুহূর্তে শেখ হাসিনাকে কিছু মানুষ ধাক্কা দিয়ে সরানো, কিছু মানুষ তার সঙ্গে বেইমানি করার চেষ্টা করছেন এবং তারা দেখাতে চাইছেন যে শেখ হাসিনা দলের সম্পদ নন, শেখ হাসিনা হচ্ছেন দলের বোঝা। যদিও আমি এই বিষয়টা নিয়ে অনেক আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা বলেছি, তাদের একটা বড় বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসির সাজা হয়েছে বা যাবজ্জীবন সাজা হয়েছে বা একটি মামলায় 21 বছর জেল হয়েছে, এগুলিকে কোনোভাবেই দল কিন্তু ধর্তব্যের মধ্যে নিচ্ছে না। তার একটা বড় কারণ হচ্ছে যে তারা বলছে যে এই ট্রাইব্যুনাল যারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেই ট্রাইব্যুনালটাই বেআইনি, এটাই দলের সিদ্ধান্ত। এরপরে তারা বলছেন যে যেভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে, তাতে এই বিচারকেও আওয়ামী লীগ গ্রহণ করছে না। এবং এই যে সমালোচনাটা, এটা শুধুমাত্র আওয়ামী লীগের নয়, অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিকও কিন্তু এই রায় নিয়ে গুরুতর 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 প্রশ্ন তুলেছেন যে এটা কোনো রায়ই নয়, এইভাবে একজন মানুষকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া যায় না। ফলে আওয়ামী লীগের যে নেতৃত্ব শেখ হাসিনার সঙ্গে, সিংহভাগই শেখ হাসিনার সঙ্গে আছেন, এটা নিয়েও কোনো বলার অবকাশ থাকে না। তারা কিন্তু বলছেন যে আদালতকে আমরা মানি না, যে ট্রাইব্যুনালকে আমরা বয়কট করেছি, সেই ট্রাইব্যুনালের রায়ে কি যায় আসে, তার ভিত্তিতে তো আমাদের নেত্রীর ভালো মন্দ বা দলের তিনি থাকবেন কি থাকবেন না এইটা নির্ধারিত হতে পারে না। এটা হচ্ছে তাদের যুক্তি, তাদের বক্তব্য হচ্ছে যে এই আদালতের কোনো গুরুত্বই নেই দলের কাছে। ফলে শেখ হাসিনা অপরাধী, এইটা আইন আদালত বলতে পারে, মোহাম্মদ ইউনূস বলতে পারে, সাজাপ্রাপ্ত আসামি তাকে বলতে পারে, কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে কিন্তু তা বলছে না। যতক্ষণ না সেটা তারা বলছে না, তখন তো তার এই কারণে পদ ছেড়ে দেওয়ার কোনো অবকাশও নেই। অনেকে বলছেন যে শেখ হাসিনা কি ব্যক্তিগতভাবে স্বেচ্ছায় দল ছেড়ে দিতে পারেন, পদটা ছেড়ে দিতে পারেন। অনেকেই বলছে যে এইরকম পরিস্থিতিটাও শেখ হাসিনা যদি কখনো এরকম ভাবেন যে আমি সরে যাব, তাহলেও সেটা কিন্তু আবার দলের জন্য একটা বড় বিপদ ডেকে আনবে। কারণ এটাই বাস্তব যে বিএনপিতে যেমন খালেদা জিয়া, তেমনি আওয়ামী লীগে শেখ হাসিনা এবং তার একেবারে নিকট জনেরা, তাদের একটা বিরাট বড় গ্রহণযোগ্যতা আছে এবং শেখ হাসিনার অবদানটাও কিন্তু এই ক্ষেত্রে বিরাট বিষয়। এটা ঠিক যে তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং সেই পরিচয়ে তিনি দলের সভাপতি হয়েছিলেন 1981 সালে, কিন্তু তিনি বঙ্গবন্ধুর কন্যা সূত্রে যদিও সভাপতি হন, কিন্তু তিনি কিন্তু নিজেকে এই নেতৃত্বের জায়গায় নিজেকে দাঁড় করিয়েছেন নেতৃত্বের গুণ দিয়ে। অর্থাৎ তিনি আওয়ামী লীগকে একটা বিরাট বড় জায়গায় কিন্তু তিনি পৌঁছে দিয়েছিলেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আওয়ামী লীগ এতবার ক্ষমতায় এসছে, 96 সালে প্রথমবার, তারপর 2008 থেকে 2024 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল 15-16 বছর, এই যে টানা। এবং এই সময়তে আওয়ামী লীগ পার্টি হিসেবেও অনেক বেশি পল্লবিত হয়েছে এবং সেটা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের জন্যই হয়েছে। অন্য কাউকে দিয়ে এই কাজটা হতো কিনা, এইটা একটা বড় প্রশ্ন। তার একটি বড় কারণ হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনার প্রশ্ন, যার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বভাবতই শেখ হাসিনা, তাকে সামনে রেখে আওয়ামী লীগের এগোতে অনেক সুবিধে হয়েছে। অনেকে পরিবারবাদের কথা বলেন, এটা তো বাংলাদেশে প্রায় কম বেশি প্রথম সারির দলগুলোর সবগুলি দলেই আছে, জাতীয় পার্টিতে আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগেও আছে। কিন্তু এটাও বাস্তব যে ভারতীয় উপমহাদেশে এই পরিবারকে কিন্তু দেশবাসী বা রাজনৈতিকভাবে কিছু মানুষ তারা কিন্তু গ্রহণ করেছে। ভারতে কংগ্রেস এর গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু এটাও সত্য যে গান্ধী পরিবার কিন্তু মানে কংগ্রেসের আম আদমি, যেটা অর্থাৎ যারা সাধারণ সমর্থক, তাদের হৃদয়ে কিন্তু গান্ধী
পরিবার আছে। আমরা যদি পাকিস্তান পিপলস পার্টি দেখি, তাদের ক্ষেত্রেও এটা সত্যি। আবার এখন যদি আমরা যদি দেখি যে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, সেখানেও কিন্তু এটা সত্যি যে কতগুলি পরিবার, কতগুলি ব্যক্তিকে কেন্দ্র করে নেতৃত্বের জায়গাতে মানুষ তাদেরকে গ্রহণ করে। শেখ হাসিনা তিনি একটা সংকটময় মুহূর্তে দলের হাল ধরেছিলেন, তখন তার বয়স অনেক কম, অভিজ্ঞতা কম, কিন্তু তার উপর দায়িত্ব অর্পিত হয়েছিল, তিনি কিন্তু সেই দায়িত্ব খুব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। আবার আজকে যখন আরো বড় সংকট, তখনও কিন্তু শেখ হাসিনা একটা বিরাট বড় ভূমিকা পালন করছেন। আমি ইতিপূর্বে একাধিক ভিডিওতে আপনাদের বলেছি যে উনি যেভাবে দলকে আবার গোছানোর চেষ্টা করেছেন এবং অনেকটা গুছিয়ে এনেছেন, সেটা কিন্তু তার কোনো দৃষ্টান্ত, দ্বিতীয় কোনো দৃষ্টান্ত কিন্তু নেই। লন্ডন থেকে তারেক জিয়া ভার্চুয়ালি দলকে চালান, এটা ঠিক কথা, কিন্তু তারেক জিয়া মূলত জনসভায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ভাষণ দেন, কিন্তু একেবারে নিচুতলার কর্মীদের সঙ্গে যে যোগাযোগ, সেটা কিন্তু শেখ হাসিনা করেছেন। অন্তত কয়েকশো বৈঠক তিনি প্রত্যেকদিন 4-5টা গ্রুপের সঙ্গে তিনি কথা বলেন, এবং এক একটা গ্রুপে কোথাও 3000, কোথাও আরো বেশি বিভিন্ন সংখ্যার মানুষ, নেতা কর্মী, নির্যাতিত, পলাতক, আত্মগোপনে থাকা, তারা কিন্তু ওইখানে যুক্ত হচ্ছেন এবং শেখ হাসিনা তাদের কথা শুনছেন, তারপর তিনি তার মতো করে নির্দেশনা দিচ্ছেন। এইভাবেও কিন্তু তিনি এই যে নেতৃত্বহীন, বাংলাদেশের মাঠে ময়দানে নেতৃত্ব নেই, কিন্তু ওপরে শেখ হাসিনা কিন্তু এই কাজটা করেছেন, এবং এই যে সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে একেবারে তৃণমূল স্তরের যে যোগাযোগটা তিনি স্থাপন করে দিতে পেরেছেন বা করেছেন নিষ্ঠার সঙ্গে, এটার কিন্তু কোনো দ্বিতীয় দৃষ্টান্ত নেই, এবং এটা সত্যি অত্যন্ত প্রশংসনীয়, কারণ তার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু এই বয়সেও তিনি শারীরিক এবং মানসিক ধকলটা নিচ্ছেন নিয়মিত। তিনি কিন্তু ভারতে থেকেও এই এক অর্থে বলা যায় যে তিনি বাংলাদেশেই আছেন, অর্থাৎ প্রতিনিয়ত তার সঙ্গে যোগাযোগ আছে। আমি বিভিন্ন ওনার যে ভাষণগুলো শুনি, সেখানেও আমি বুঝতে পারি যে আধ ঘন্টা 1 ঘন্টা আগে ঢাকায় কোনো ঘটনা ঘটেছে বা চট্টগ্রামে কিছু একটা ঘটেছে, তিনি কিন্তু অনুষ্ঠানে বলছেন যে একটু আগে এই হয়েছে, একটু জায়গায় অমুক জায়গাতে যৌথ বাহিনী হানা দিয়ে এই করেছে, অমুক জায়গাতে জামাত আক্রমণ করেছে, তমুক জায়গাতে বিএনপির লোকেরা হামলা করছে। ওনার কাছে সমস্ত ঘটনা মুহূর্তের মধ্যে আসছে, শুধু না, উনি সেই মতো নির্দেশনাও দিচ্ছেন। ফলে এই যে দিল্লিতে থেকেও তিনি যেভাবে দলটাকে রিভাইভ করেছেন, এটাও কিন্তু তুলনাহীন। এবং আজকে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকারে যে কথা বলেছেন যে শেখ হাসিনার সরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, এবং এটাও তিনি পরিষ্কার করেছেন যে দলেও কোনো বড় ধরনের পরিবর্তনের কথা হয়তো তারা ভাবছেন না, কারণ দেশেও একটা নেতৃত্ব বদলের কথা হয়েছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে দল মনে করছে যে যাকেই সামনে আনা হবে তাকেই কারাগারে চলে যেতে হবে। ফলে এইভাবে কাউকে নেতৃত্ব চাপিয়ে দেওয়াটাও ঠিক হবে না। আর শেখ হাসিনাকে রিপ্লেস করা, এই ভাবনাটাই জয় উড়িয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন যে আমার মা জোর করে এই চেয়ারে বসে নেই, আমার মাকে বাকিরা জোর করে বসিয়ে রেখেছেন এই চেয়ারে, কারণ তারা মনে করেন যে শেখ হাসিনার হাতেই আওয়ামী লীগ সুরক্ষিত। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।